আসসালামু আলাইকুম। আজকের আমাদের ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়ার্কশপটি মূলত আমাদের ফিনটেক বিপিওর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি নিয়ে এবং সেই প্রোগ্রামটি কাদের জন্য কি উপযুক্ত হবে, কারা করতে পারবেন, কারা করলে এটার বেনিফিটেড হবেন, তাদেরকে এই সম্পর্কে জানানোর জন্য আজকের ওয়ার্কশপ। আমাদের ওয়ার্কশপটার সম্ভাব্য সময় হচ্ছে প্রায় 1 ঘন্টা। আমরা প্রোগ্রামের একেবারে শেষে এসে আপনারা কথা বলার সুযোগ পাবেন, আপনাদের প্রশ্নগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে আমার সাথে এখানে আছেন আমাদের ফিনটেক বিপিওর লিড ট্রেনার, লিড মেন্টর এবং চিফ অ্যাকাউন্টেন্ট মিস্টার শিবলি সাদিক ভাই। এছাড়া আমার টিমের আমি দেখতে পাচ্ছি ইসরাত জাহানকে দেখতে পাচ্ছি, আমাদের টিম মেম্বার জাহিদুল আলম ভাই আছেন। এরপর আমি সম্ভবত নাজমুন নাহারও আছেন, উম্মে সাদিয়া আছেন। শিবলি ভাই, আপনি শুরুতে যদি কিছু বলতে চান আমাদের আজকে যারা অ্যাটেন্ড করলেন তাদের উদ্দেশ্যে, প্লিজ আপনি যদি কিছু বলতে চান, এরপরে আমরা স্লাইডে গিয়ে এক্সপ্লেইন করা শুরু করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নিজাম ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে আমাদের এই জুম মিটিং এ যারা অ্যাটেন্ড করেছেন সবাইকে আরেকবার স্বাগতম জানাতে চাই। আপনারা যে সুযোগটা নিয়েছেন আজকের এই প্রোগ্রামে এসে, আশা করি আমরা যখন ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা আরো ডিটেইলস জানতে পারবেন আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি। আমরা এই প্রোগ্রামের নাম দিয়েছি অ্যাক্সেস টু বুককিপিং বাই ফিনটেক বিপিও সার্ভিস। ফিনটেক বিপিও সার্ভিস থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনাদের কিভাবে ইন্টারন্যাশনাল বুককিপিং ইন্ডাস্ট্রিতে আপনারা এন্টার করবেন তার একটা পথ নির্দেশনা আমরা আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। এটা একটা লং প্রসেস, স্কিল ডেভেলপমেন্টের প্রসেস আসলে খুব দীর্ঘ হয়ে থাকে, কোনো শর্টকাট হয়ে নাই। সো কোনো শর্টকাট আমাদের কাছে নেই, আমরা কোনো সাজেস্ট করতে পারবো না। সো আমরা যে পথটা দেখিয়ে দিতে পারবো ওই পথে যদি আপনি হাঁটেন, সিনসিয়ারলি কাজ করেন, যে পয়েন্টগুলো আমরা আলোচনা করবো সেই পয়েন্টগুলো নোট ডাউন রাখেন এবং ওই পয়েন্ট আকারে আপনার প্রোগ্রেসটা আপনি যে ফলো আপ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই রোড টু ইন্টারন্যাশনাল বুককিপিং এই রোডটা খুব স্মুথ হবে ইনশাল্লাহ, এটা আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারি। আর বুককিপিং কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে যেভাবে হয়, আপনাদের বিশেষ করে আমাদের যেই আজকে যে এজ গ্রুপকে আমরা টার্গেট করছি, যদিও লিমিটেড না, এজ গ্রুপের ছাড়াও অন্য কেউ এখানে জয়েন করতে পারবেন, অ্যাটেন্ড করতে পারবেন, দেখতে পারবেন আমরা কি বলছি। তবে এই এজ গ্রুপটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, তারুণ্যের জয় জয়কার সব সময় সব বয়সে সব সময়েই ছিল। 18 থেকে 25 বছর বয়সের কেন আমরা টার্গেট করছি, এই বয়সটা আসলে যে কোনো বাধাকে হার মানায় আর কি। এই বয়সে একটা আলাদা একটা শক্তি আছে, এই শক্তির জোরে তারা অনেক কিছু করে ফেলতে পারে, মানে বাস্তবতার বাইরে গিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। সো আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে যদি আমি প্রথমে তাদের এই শুরুতেই ফ্রাস্ট্রেশন আসার আগেই যদি আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি, তাদেরকে সম্ভাবনা দেখাতে পারি, বাকি রাস্তাটা ইনশাল্লাহ তারা হেঁটে যেতে পারবে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না, নিজাম ভাই একটা একদম স্টেপ বাই স্টেপ একটা দিক নির্দেশনা দিবেন আজকে কিভাবে ইন্টারন্যাশনাল বুককিপিং মার্কেটে আপনারা এন্টার করবেন, যাদের মোটেও কোনো এক্সপেরিয়েন্স ছিল না বুককিপিং এ বা সুযোগ হয়নি কোনো প্র্যাকটিক্যাল কাজ করার, তাদের জন্য আজকে আমাদের আয়োজন। ধন্যবাদ, সবাই দেখতে থাকুন, এনজয় করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিবলি সাদিক ভাই। আমি আবারও স্বাগত জানাই আরেকবার যারা শেষে জয়েন করলেন। আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিসমিল্লাহ, আমরা শুরু করতে চাই আজকের ওয়ার্কশপটি। আমি রিকোয়েস্ট করবো আরেকবার আপনাদের মাইকটি অফ রাখার জন্য, আমরা অনেক সময় যেন ভুলে না যাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাটে বলতে পারবেন, এছাড়া প্রোগ্রামের শেষে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, আমরা অ্যান্সার করব। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার পরিচয় জানেন না তাদের জন্য আমি একবার আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমি লন্ডনে থাকি, এখানেই আমি অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি। আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, এটাই আমার প্রফেশন। আমি বাংলাদেশের চট্টগ্রামের অধিবাসী, বা চট্টগ্রামেই আমার জন্ম এবং ওখানেই আমার বেড়ে ওঠা। পরে একটা সময় আমি এখানে পড়াশোনা করার জন্য আসি, তারপর সময়ের আবর্তনে এখানেই সেটেল হয়ে যাই। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, এখন আপনারা আপনার সামনে একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা প্রথম পেজটার পরে যদি আমরা যাই, আমি আজকের যে প্রোগ্রামটা আছেন, আমরা শিবলি ভাই বলেছেন, যথার্থই বলেছেন, 18 to 25 কে আমরা যদিও টার্গেট করেছি। এখানে সবার জন্য উন্মুক্ত এবং অনেকে হয়তো 25 এর বেশি এখানে আছেন। তো আমরা প্রথমে যদি বাংলাদেশের আমরা স্বাভাবিকভাবে একটা ছেলে বা মেয়ে যখন বেড়ে উঠে বাংলাদেশে, আমরা যেভাবে বড় হয়েছি আমাদের সময় বা এর পরও হয়তো খুব একটা ব্যতিক্রম হয়নি, আমাদের লাইফ সাইকেলটা, প্রফেশনাল সাইকেলটা কিরকম হয় সেটা একটা দেখার চেষ্টা করি। চলেন,
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 18 to 25, আমরা যারা বাংলাদেশে এই বয়সের যারা আছি, খুব মানে কিছু ব্যতিক্রম আছে, বাট ইন জেনারেল যেটা হয় আমরা এই সময়ের ভেতর আমরা আমাদের এইচএসসি লেভেলের পড়াশোনা শেষ করে ফেলি। একটু বড় করছি, হ্যাঁ। এইচএসসি লেভেলের পড়াশোনা শেষ করে ফেলি, তারপর এরপর যারা এডুকেশন কন্টিনিউ করি, এডুকেশন করতে থাকি, এই যে এডুকেশন করতে থাকে, তারপর এই সময়টা মূলত আমরা আসলে তেমন কোনো কাজকর্ম করি না। আমরা কি করি যে পড়াশোনা করতেছে, ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, মা বাবা আমাদেরকে আর্নিং এর জন্য কোনো কিছু প্রেশার দেন না। এটাই হচ্ছে একটা কমন চিত্র। এবং আমরা এই সময় ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে থাকি। আচ্ছা, এই 18 থেকে 25, এই 7 বছর আসলে সত্যিকার অর্থে আমরা তেমন প্রোডাক্টিভ কিছু করি না। যেটা করি সেটা হচ্ছে কলেজে আসা যাওয়া বা ইউনিভার্সিটিতে আসা যাওয়া। এর মধ্যে একটা পর্যায়ে গিয়ে অনেকে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশনে ভোগেন, কারণ আপনার যে তারুণ্যের যে অমিত সম্ভাবনা ছিল, অমিত শক্তি ছিল, সেটাকে আসলে আপনি তেমন কোনো কাজ ইউজ করছেন না, বা আমরা ইউজ করিনি। একটা পর্যায়ে গিয়ে অনেকে ফ্রাস্ট্রেশনে ভোগে, নানান ধরনের ফ্রাস্ট্রেশন থাকে। আর অনেকের যে একটা উদ্যম থাকে জীবনের প্রথম 18 বছর বয়সে, সে উদ্যমটা একটা পর্যায়ে গিয়ে হারিয়ে ফেলেন, এবং মোটিভেশন যে ছিল কোনো একটু কিছু করার এবং যে এনার্জি, সেটা একটা পর্যায়ে গিয়ে হারিয়ে যায়। আচ্ছা, আমরা 25 পার করে ফেললাম। এর মধ্যে আমরা 25 হতে হতে আমরা কেউ মাস্টার্স, এমবিএ, এমকম যেটা বাংলাদেশে হয়, আমরা গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে ফেলি। শেষ করার পর 25-এর পরে গিয়ে আমরা যেটা করি, আমরা একটা জব খোঁজার চেষ্টা করি। এবং অনেকে সাকসেসফুলি, লাকিলি যাদের ভাগ্য ভালো, ওনারা একটা জব ম্যানেজ করতে পারেন, সবাই হতে পারেন না। আচ্ছা, এবং যিনি জব ম্যানেজ করতে পারেন, খুব বেশি এক্সেপশনাল কেস না হলে যেটা হয়, ম্যানেজমেন্ট ট্রেনি বা একটা এন্ট্রি লেভেল জবে আমরা ঢুকি, এবং খুব বেসিক একটা স্যালারিতে। আচ্ছা, এরপর ওখানে উনি নেক্সট জয়েন করার পর 26 বছর বয়স উনি জয়েন করলেন। এই যে এই ব্যান্ডটার কথা বলছি আমরা এখন, 26 প্লাস আপনি জয়েন করলেন। করার পর দেখা গেল যে আরো 3 বছর ওখানে থেকে গেলেন। আপনি তখন ক্যারিয়ারকে সেটেল করার চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, আর একটু ভালো করার চেষ্টা করছেন। এই করতে করতে আপনার ওখানে আরো 3 বছর মোটামুটি চলে যাবে। আচ্ছা, 3 বছরের পর অনেকে আবার এই সময়টুকু পুরোটাই মানে ফোকাস করেন, আমি একটা বিসিএস জব দিব, গভর্নমেন্ট জব করব, বা অন্য কিছু ব্যাংক জব, ভালো জব প্রিপারেশন নেব। প্রিপারেশনের সময়ের জন্য এই 26 থেকে 28 বা 29, 30 বছর পর্যন্ত এই কাজে ব্যয় করেন। আচ্ছা, এরপর দেখেন আমি এরপর যেটা হয়, 29-এ বা 29 বছরের বা 30 বছরের দিকে এসে হয়তো আপনি একটা প্রথমবারের মতো একটা প্রমোশন পান, যেটাতে হয়তো আপনার যেটা কি বলে, স্যালারি কিছুটা প্লাস হয়, কিছুটা বাড়ে। আপনার একটা ম্যানেজারিয়াল লেভেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশনে হয়তো আপনি প্রমোশন পাচ্ছেন, কিছুটা আপনার স্যালারিও বাড়ে, কিছুটা মানে আপনার কেরিয়ারে কিছু অর্থের যোগ হয়, অর্থের সমাগম হয়। কিন্তু একই সাথে নতুন কিছু জিনিস আপনার জীবনে চলে আসে। সেটা কি, আপনাকে ফ্যামিলি স্টার্ট করার একটা একটা প্রেশার ফ্যামিলি থেকেই থাকে, যে আপনি ফ্যামিলি শুরু করবেন, ফ্যামিলি বিল্ড আপ করবেন, আপনি বিয়ে করবেন। আচ্ছা, এরপরে এইটা যখন হয়, স্বাভাবিকভাবে আপনার কাছে মোর ফিনান্সিয়াল বার্ডেন, মোর ফিনান্সিয়াল স্ট্রেস, আস্তে আস্তে রেসপন্সিবিলিটি আসা শুরু করে। একটা পর্যায়ে গিয়ে 30-32 পর্যায়ে গিয়ে আপনি কিন্তু পুরোপুরি ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে ঢুকে যান। আপনার যে ইনকাম, এটার ব্যতিক্রম আছে, আমি সাধারণ কথা বলছি, ইন জেনারেল যেটা হয় সেটা বলছি। একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে যে স্ট্রাগল গুলো হয়, অনেকে ফ্যামিলির প্রথম সন্তান থাকে, ওনার আরো কিছু প্রেশার থাকে, ভাই বোনের প্রতি দায় দায়িত্ব থাকে, তার উপর নিজের ফ্যামিলি, সবকিছু মিলিয়ে উনি একটা ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে ঢুকে যান। আচ্ছা, এই করতে করতে আপনি 34-এ চলে আসলেন। আপনি এরপর আপনার ফিনান্সিয়াল স্ট্রাগল কিন্তু আর শেষ হয় না, ওটা আপনি আরো ডিপে যান, আপনি আরো প্রমোশন পান, আরো চ্যালেঞ্জ আসে আপনার জীবনে। এরপর আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি পুরোপুরি জব ডিপেন্ডেন্ট হয়ে যান, কারণ আপনি যখন 35+ হয়ে যান, আপনার এমপ্লয়াবিলিটি চান্সটা আগের চেয়ে লো হতে থাকে, বিকজ অফ আপনার এনার্জি কমে আসছে। অনেক সময় আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন নাই, অনেক সময় আপনি কম্পিটিশনে ইয়াংদের সাথে পারছেন না। এই সব কারণে আপনার 35-40-এর দিকে যেতে যেতে আপনার এমপ্লয়াবিলিটি কমে যেতে থাকে, আপনি স্টাক হয়ে যান একটা কোম্পানির সাথে। আচ্ছা, এর মধ্যে অনেকে প্রমোশন পান, ভালো কিছু করেন, একটা পোর্শন 5-10% উঠে আসেন, সেটা আলাদা হিসাব। আচ্ছা, এই করতে আপনি যখন 40+ হয়ে যায়, অফকোর্স আপনি তখন আর নতুন করে কোনো কিছু করার যে উদ্যম, সাহস, সেটা আর আপনার হয় না। আচ্ছা, এটাই হচ্ছে বাংলাদেশের, আমরা খুব সংক্ষেপে একটা চিত্র আকার ড্র করার চেষ্টা করেছি, হয়তো এটার সাথে আপনাদের অনেকে দ্বিমত থাকতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যারিয়ারের ওভারঅল একটা সাইকেল।
এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের মানুষের এখন গড় বয়স ২৬ বছর, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তরুণ, বয়স ২৬ বছর। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এখন আসেন নেক্সট স্টেজে। বাংলাদেশের জব মার্কেট অবস্থা কি? যারা আপনারা বাংলাদেশে আছেন আপনারা আমার চাইতে আরো ভালো জানেন, এবং এটা আপনারা এটার সাথে আরো বেশি পরিচিত। বাংলাদেশে প্রতি বছর ২২ লাখের মতো গ্রাজুয়েট জব মার্কেটে ঢুকছে, এটি বলছে এডিবি এবং আইএলও, এরা বলছে, এটা ওদের রিপোর্ট এটা। আচ্ছা, প্রতি বছর ২২ লাখ মানুষ জব মার্কেটে। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা $10 বিলিয়ন পে করছি ফরেন ওয়ার্কারদেরকে। বাংলাদেশে প্রচুর ফরেন ওয়ার্কার আছে মিড লেভেল ম্যানেজমেন্ট এবং সিনিয়র লেভেল ম্যানেজমেন্টে, তারা আমাদের $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে। $10 বিলিয়ন ওনারা নিয়ে যাচ্ছে। একদিকে আমাদের ২২ লাখ গ্রাজুয়েট জব মার্কেটে ঢুকছে, ওনাদের সবার জন্য জব নাই, আবার আমরা বিদেশি মানুষদেরকে $10 বিলিয়ন পে করছি। এটাও হচ্ছে এডিবির হিসাব। আচ্ছা, এগুলো কিছু ইনফরমেশন জাস্ট আপনি জেনে রাখেন। আরেকটা ইনফরমেশন দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে ইউনিভার্সিটি আছে সম্ভবত সরকারি 50টা, বেসরকারি 108টা, সবকিছু মিলাই 158 বা 60টার মতো ইউনিভার্সিটি এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। ওরা অ্যাপ্রক্সিমেটলি, আমরা খুব কম করে ধরেছি, রাফলি প্রতি বছর 15,000 বিজনেস গ্রাজুয়েট তৈরি করছে। এর বাইরে ন্যাশনাল ইউনিভার্সিটির 770টা কলেজ আছে যারা অনার্স কোর্স অপারেট করে, ওনারা তৈরি করছেন বছরে 50,000 বিজনেস গ্রাজুয়েট, যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং এই ডিপার্টমেন্টগুলো থেকে অনার্স করছেন, যেটাকে এখন বিবিএ, সম্ভবত বিবিএমবিএ বলা হচ্ছে বা বিবিএস বলা হতো কিছুদিন আগে। এই হচ্ছে বিজনেস গ্রাজুয়েটদের চিত্র। বললাম 50 আর 15 যে হিসাবটা দিলাম, এটা শুধু আমরা বিজনেস গ্রাজুয়েটদের হিসাবটা নিয়েছি, অন্য হিসাবের দিকে আমরা যাইনি, সেটা অনেক অনেক বড় হতো। আচ্ছা, বাংলাদেশে এই 22 লাখ মানুষের প্রতি বছর যে যোগ হচ্ছে, জব মার্কেটে ঢুকছে, এদের তো আসলে জবের ব্যবস্থা করা খুবই ডিফিকাল্ট একটা কাজ এবং ক্ষেত্র বিশেষে অসম্ভব। আচ্ছা, তাহলে এটার সলিউশন কি? এইটা কি হতে পারে? আপনি কি করবেন? আপনার যদি সব ধরনের যোগ্যতাও থাকে, আপনাকে বাংলাদেশে জব মার্কেটে প্লেস করা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, কারণ অতগুলো জব অপরচুনিটি আমাদের দেশে নেই। তাহলে এটা কেন হচ্ছে বা এটা থেকে মুক্তির উপায় কি করতে পারেন আপনি? আচ্ছা, এখন আসেন দেখেন, আপনি যখন 18 to 25 ঘরে বসে বসে যখন 18 to 25 এই যে যখন আপনি ছিলেন, যখন আপনি কি করছেন 18, 19 বছর, 20 বছর বয়সে আপনি যখন কি করছেন, পড়াশোনা করছেন। আপনার ছেলে মেয়ে যে জিজ্ঞেস করা হয় আমাদের মা বাবাকে যে আপনার ছেলে মেয়ে কি করছে, বলছে ইউনিভার্সিটি যে পড়াশোনা করে, সেজন্য আর কিছু করার টাইম পায় না। আচ্ছা, একই সময়ে আপনি বাংলাদেশে বসে যখন শুধুমাত্র কলেজে আসা যাওয়া করছেন উন্নত বিশ্বের গুলোতে, তখন কি হচ্ছে? তখন 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে কি করছে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি বাংলাদেশের সাথে আমাদের উন্নত বিশ্বের কেন কম্পেয়ার করছেন? কম্পেয়ার করছে এই কারণে, আপনি এখন বলছেন আপনি গ্লোবাল ভিলেজের অধিবাসী, আপনি গ্লোবাল ভিলেজের সিটিজেন, আপনি বিশ্বের কোনো দেশের সাথে আপনার এখন কোনো ফারাক নাই। কোথায় যা হচ্ছে, আপনি বাংলাদেশে বাস করা যায়, আমেরিকায় বাস করা তা, কারণ আমেরিকাতে একই সাথে যে ইনফরমেশন রিলিজ হচ্ছে এট এ টাইম সেম ইনফরমেশন আপনি পাচ্ছেন। আচ্ছা, আপনি যখন 18 থেকে 25-এ কাজ করার কথা চিন্তাও করেন নাই, তখন উন্নত বিশ্বগুলোতে 14 বছর বয়সে একটা ছেলে কাজ শুরু করে দিয়েছে, ভেরি বেসিক একটা অড জব শুরু করে দিয়েছে, কিছুই না। হ্যাঁ, আচ্ছা, এরপর সে 15-16 কলেজ স্কুল শেষ করলো, 16তে গিয়ে কলেজ শেষ করলো, এরপর সে প্রফেশনাল ভোকেশনাল একটা কোর্সে ঢুকে গেল, পাশাপাশি কিন্তু তার জবও চলছে, ভোকেশনাল ট্রেনিং হচ্ছে প্লাস জবও চলছে 16 বছর বয়সে। 18-19-এ গিয়ে সে প্রপার একজন প্রফেশনাল হিসেবে বের হয়ে আসছে এবং সে কাজ কিন্তু কন্টিনিউ করতে করতে সে কিন্তু দিনকে দিন স্কিল হচ্ছে। আপনি কিন্তু তখনও কাজের কথা চিন্তা করেন নাই, আপনি তখনও পড়াশোনা করতেছেন, আপনার তখনও 25 পর্যন্ত, যখন আপনি 26-এ গিয়ে কাজ যখন শুরু করছেন, তখন উন্নত বিশ্বের একটা ছেলে তার ক্যারিয়ারের মিড লেভেলে আছে, সে তখন মিড লেভেল ম্যানেজমেন্টে জব করছে, অনেক ক্ষেত্রে সিনিয়র লেভেলে জব করছে। 30 হতে যখন আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছেন, উন্নত বিশ্বে তখন 30-এ গিয়ে একটা লোক সেটেল এবং সে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বের হয়ে আসছে।
এখন আপনি বলতে পারেন ভাই এটা তো উন্নত বিশ্বের সুযোগ আছে দেখে কাজটা করছে, আমার দেশে তো সেই সুযোগ নাই, আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আমার দেশে বাংলাদেশে আমার সেই সুযোগ নাই, আমি চাইলেও জব করতে পারবো না। আচ্ছা, সেটাও এখানেও একটা প্রশ্ন সাপেক্ষ, অনেকে এর মধ্যে সুযোগ বের করে নিচ্ছেন। আমরা ধরে নিই কোনো সুযোগ নেই, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আসেন আমরা দেখি পরের পেজে যাই। সরি, আচ্ছা, আপনি যখন 26 বছর বয়সেও যখন আপনি জবটা শুরু করলেন, আপনি আপনি অনার্স করলেন, মাস্টার্স করলেন, আপনার ডিগ্রির কি আদৌ কোনো ভ্যালু এমপ্লয়ারের কাছে আছে, নাকি ইটসেলফ জাস্ট জাস্ট একটা প্লেন পেপার? যদি আপনার ডিগ্রির ভ্যালু থেকে থাকে, আপনি কেন অনার্স মাস্টার্স করার পরও কেন আপনাকে মাত্র 10,000 টাকা অফার করা হচ্ছে? কেন আপনাকে মাত্র 10,000 টাকা অফার করা হচ্ছে? আপনার ডিগ্রি যদি আদৌ ভ্যালু থেকে থাকে, আপনি 7 বছর লেখাপড়া করার পরও কেন আপনার এমপ্লয়ার মনে করছে না আপনি তার জন্য ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারবেন, বা আপনি তার ফার্মে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবেন? এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা নিজেরাই চেষ্টা করেন। আমার যেটা মনে হয়, এই 7 বছরে আপনার কিছু পুঁথিগত বিদ্যা ছাড়া আপনার কোনো স্কিল ডেভেলপমেন্ট মধ্যে কিছু হয় নাই। লাইফ স্কিল যেটা বলে সেটা আপনার কিছুই হয় নাই। আপনি তো মানে প্রফেশনাল কোনো কিছু পারেন না। ইভেন যদি আপনাকে কোনো দ্বীপে একা রেখে আসা হয়, আপনি নিজের ভাতটাও কিন্তু নিজে রান্না করে খেতে পারবেন না। ওই স্কিলটাও আপনার ডেভেলপ করেনি। এটাই হচ্ছে আমাদের দেশের খুবই কমন একটা চিত্র। একই সময়ে আপনার টাইমে উন্নত বিশ্বে একটা ছেলে কিন্তু ফুললি স্কিল হয়ে বেরোচ্ছে। আপনার ডিগ্রির কোনো ভ্যালু নেই বলেই কিন্তু আপনাকে 10,000 টাকা অফার করা হচ্ছে, 20,000 টাকা অফার করা হচ্ছে, এবং মনে করা হচ্ছে আপনি কোম্পানিতে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবেন না। আপনি মহাজ্ঞানী, মহাপণ্ডিত, আপনার যে নলেজ আছে মহাপণ্ডিত, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই নলেজ, সেই থিওরি দিয়ে একটা কোম্পানিতে চলবে না। একটা কোম্পানি চলার জন্য সাম স্কিল লাগে, সেই স্কিল আপনার নেই, আমাদের দেশে থাকে না। আচ্ছা, এবং এই কারণে আপনি যে সময়ে 30 বছরে স্ট্রাগল করছেন বাংলাদেশে একটা ভালো জব পেতে, ভালো প্রমোশন পেতে, একই সময়ে সেই বয়স আমাদের দেশে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অন্যান্য দেশ থেকে এক্সপার্ট হায়ার করা আনা হচ্ছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ স্যালারিতে। কারণ আপনার জীবনের যেটা মোস্ট গোল্ডেন পিরিয়ড 18 to 26, সেটি আপনি হেলায় হারিয়েছেন। বাংলাদেশ সবাই আমরা হেলায় হারিয়েছি। সেটা অন্য দেশের আরেকজন তরুণ সেই সময় সে স্কিল ডেভেলপ করেছে, 30-35 এসে সে টপ লেভেল ম্যানেজমেন্টে কাজ করার যোগ্যতা অর্জন করেছে, এবং যার কারণে আমরা ওকে হায়ার করে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমরা যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এটা তার কিছু করার নাই। এটা তো মানে হয়েই গেছে, এটা আর কিছু করার। এখন আমরা কি করতে পারি? আমরা কি গ্লোবাল মার্কেটে ওদের মধ্যে দক্ষ হতে পারি কিনা? আমরা কি গ্লোবাল মার্কেটে ঢুকতে পারি কিনা? আমরা ফিনটেক বিপিও যেটা প্রতিষ্ঠান, আমরা মূলত অ্যাকাউন্টিং এবং বুককিপিং আউটসোর্সিং ফার্ম। আমাদের কাজটা পুরোটাই অ্যাকাউন্টিং নিয়ে। আমরা শুধু অ্যাকাউন্টিং পার্ট থেকে এক্সপ্লেইন করার চেষ্টা করব, অ্যাকাউন্টিং পার্ট থেকে সুযোগগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা মনে করছি বাংলাদেশের তরুণদেরও সেই যোগ্যতা আছে, সেই ক্যাপাসিটি আছে গ্লোবাল মার্কেটে নিজেদেরকে প্রস্তুত করে এন্টার করতে। আমরা মনে করি সেটা আছে, সেটাই আমরা আজকে আলোচনা করব কিভাবে। আচ্ছা, এখন গ্লোবাল মার্কেটে যদি আপনার ঢুকতে হয়, আপনার কি দরকার, কি আসলে দরকার, যদি আমরা খুব মানে নাটশাল একেবারে খুব সংক্ষেপে গুছাই বলে ফেলি এক কথায়, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি যে কাজটি করতে যাবেন সেই কাজটার থিওরিক্যাল নলেজ, যেটা বুক নলেজ, সেটা লাগবে। সেই থিওরিটা আপনার লাগবেই। আচ্ছা, তার সাথে লাগবে একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে কোথাও আপনার ডিগ্রির কোনো ভ্যালিউ নাই। সেটা যদি কিছুটা থেকে থাকে, সেই কাগজের দাম বাংলাদেশে থাকতে পারে। বিশ্বের কোনো দেশে আপনাকে জিজ্ঞেস করা হবে না এমবিএ নাকি এমকম, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কাজটা অপারেট করতে পারবেন কিনা। আপনি কাজটা করতে পারলে টিকবেন, করতে না পারলে আপনাকে বিদায় নিতে হবে। দ্যাটস দ্য প্লেইন রিয়ালিটি। মডার্ন ওয়ার্ল্ড এভাবেই চলে। আপনার ডিগ্রি, আপনি কত বড় বিদ্বান, এটা ইন্ডাস্ট্রিতে কোনো এটার ভ্যালিউ নাই। আপনি কাজ জানেন কিনা সেটার ভ্যালিউ আছে। আচ্ছা, তারপরেও আপনার থিওরিক্যাল নলেজ, আপনার যে বুককিপিং নলেজ, সেটা কিন্তু আপনার লাগবেই। আচ্ছা, এরপর আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার কাজটার হাতে কলমে যে দক্ষতা, সেই স্কিলটা লাগবে। একেবারে হাতে কলমে করতে পারতে হবে আপনাকে, এবং যেটা বেসিক ইংলিশ এবং আইটি সেটি আপনার লাগবেই। এটি ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এই হচ্ছে যে প্রফেশনে ওয়ার্ল্ড মার্কেটে আপনি এন্টার করেন, গ্লোবাল মার্কেটে ঢুকেন, বাংলাদেশে বসে আপনাকে এই স্কিলগুলো জানতেই হবে। এটার কোনো ব্যতিক্রম আমার জানা মতে নাই। অনেকে হয়তো আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, তবে এগুলো হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা,
আমরা এখন এখন এই যে মার্কেট আপনি ঢুকলেন, আমরা বললাম এখানে সুযোগ আছে, কিভাবে ঢুকবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা আজকে যে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুককিপিং এর পার্ট। উন্নত বিশ্বে বুককিপিং এবং অ্যাকাউন্টেন্সি দুইটি আলাদা, স্বতন্ত্র, রেগুলেটেড এবং রিকগনাইজড প্রফেশন। ঠিক আছে, একটা হচ্ছে বুককিপিং আর একটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আচ্ছা, এই বুককিপিং এর প্রচুর শর্টেজ আছে ইন্টারন্যাশনাল মার্কেটে, দক্ষ বুককিপারের প্রচুর শর্টেজ আছে। আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে একজন বুককিপার তৈরি হতে, দক্ষ হতে কতদিন লাগে, বা আসলে একজন সিএ তৈরি হতে 5-6 বছর লেগে যায়। প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর সময় দিতে হয়, ফার্মে কাজ করতে হয়। পক্ষান্তর একজন বুককিপার, ভালো বুককিপার তৈরি হতে আমার মনে হয় 6 মাস থেকে 1.5 বছরের ভিতর ভালো বুককিপিং নলেজ অর্জন করা সম্ভব, কেউ যদি হতে চায়। এই মার্কেটটাই হলো আমাদের ফোকাস। এই মার্কেটটাই আমরা মনে করছি বাংলাদেশে, এই মার্কেটে বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এই মার্কেটে এন্ট্রি নিতে পারবে, এই মার্কেটে ঢুকতে পারবেন। এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই মার্কেটে ঢুকতে হলে আপনাকে কি কি করতে হবে, কি কি জানতে হবে? প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক বুককিপিং নলেজটা জানতে হবে। ডাবল এন্ট্রি বুককিপিংটা জানতে হবে, কিভাবে একটা জিনিস ডাবল এন্ট্রি ট্রানজাকশন থেকে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত, ব্যালেন্স শিট পর্যন্ত এটি কিভাবে যায়, এটির হাতে কলমে ব্যবহারিক প্রয়োগটা আপনাকে জানতেই হবে, এটার কোনো বিকল্প নাই। ব্যবহারিক জ্ঞানটা আপনাকে দেখতে হবে যে একটা ইনভয়েস রেকর্ড হলে ডাবল এন্ট্রি কোথায় কোথায় এটা হিট করে, একটা এক্সপেন্স রেকর্ড হলে কোথায় কোথায় হিট করে, অ্যাকচুয়াল এক্সপেন্স বলতে কি বোঝায়, ডেপ্রিসিয়েশন হলে কিভাবে রেকর্ড করা হয়, এটার হাতে কলমে যে নলেজ সেটা আপনার লাগবেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার বেসিক। আচ্ছা, এখন উন্নত বিশ্বগুলোতে সবগুলো প্রফেশনই আপনার খুব বেশি টেকনোলজি ড্রিভেন, টেকনোলজির প্রভাবটা খুব বেশি। তো বুককিপিং এবং অ্যাকাউন্টেন্সিও এর বাইরে না। এখানে প্রচুর আপনার কি বলে টেকনোলজি ব্যবহার হয়ে থাকে। লেটেস্ট যে টেকনোলজি এখানে আসছে সেটাকে বলে ক্লাউড বুককিপিং। ক্লাউড বুককিপিংটা হলো সেটা আপনারা আগে যেটা সফটওয়্যারে রাখতেন, ডেস্কটপে থাকতো, সেই সফটওয়্যারটা এখন ক্লাউডে থাকছে। ঠিক আছে, অনলাইনে ইমেলের মতো আপনি যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সিস্টেমে এখন ঢুকে কাজ করতে পারবেন, এটাকে বলে ক্লাউড বুককিপিং। তার সাথে আরো কিছু অ্যাপসের ব্যবহার আছে, নানান ধরনের জিনিস আছে। এরপর এই বেসিক বুককিপিং এর সাথে আপনার এই নলেজটা লাগবে, এই নলেজটা লাগবেই। এই দুটা জিনিস যখন আপনার বেসিক হয়ে যাবে, আপনার কিছুটা দক্ষতা অর্জন হবে। এখন আপনাকে আগেই বলেছি আইটি এবং ইংলিশ কিন্তু লাগবেই। এরপর আপনি গ্লোবাল মার্কেটে আস্তে আস্তে অ্যাক্সেস নিতে পারেন। কিভাবে নিতে পারেন? আপনি কোনো কোম্পানির সাথে জব করতে পারেন পার্মানেন্ট, আপনি আউটসোর্স করতে পারেন, একটা ফার্মের সাথে কাজ করতে পারেন আউটসোর্সিং ফার্মের সাথে, অথবা নিজেই ফ্রিল্যান্স বেসিসে কাজ করতে পারেন, অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করতে পারেন। বাংলাদেশ থেকে অনেকেই করছে। আচ্ছা, এখন আমাদের যেটা অসুবিধা সেটা হলো বাংলাদেশে ব্যবহারিক যে বুককিপিং, এটা শেখার কোনো সুযোগ নেই, এটা বলবো না, খুবই সীমিত। প্রথম একটা কেন্দ্র হচ্ছে সিএ ফার্মগুলো। এখন বাংলাদেশের সিএ ফার্মে তো সবাই তো সিএ ফার্মে জয়েন করার সুযোগটা পাচ্ছে না, বা সবার কাছে সবগুলো শহরেও, আমি ইভেন যারা মফস্বল শহরেও থাকেন ওখানে ওই সুযোগটাও নেই। আচ্ছা, তাহলে 2 নম্বর আর একটা জিনিস হতে পারতো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। আমার জানা মতে বাংলাদেশে বুককিপিং শেখায় এই ধরনের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আমার জানা মতে আছে বলে আমি জানি না। আপনারা কেউ জানলে হয়তো জানতে পারেন, আমার হয়তো সম্পূর্ণ জ্ঞানটা নেই। কিন্তু তার আগে আসলে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হওয়ার আগে বাংলাদেশে এটা বুককিপিং প্রফেশনটাকেই স্বীকৃতি আছে কিনা সেটাও সম্ভবত নেই। কিন্তু উন্নত বিশ্বগুলোতে বুককিপিং আলাদা প্রফেশন হিসেবে স্বীকৃতি থাকার কারণে এই বিষয়ের উপর প্রচুর প্রফেশনাল বডি, প্রচুর প্রফেশনাল ইনস্টিটিউট গড়ে উঠেছে। আপনি যেখানে গিয়ে তাত্ত্বিক জ্ঞান, থিওরিক্যাল নলেজের সাথে সাথে ব্যবহারিক জ্ঞানটাও আপনি নিতে পারবেন। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের স্কিম আছে। বাংলাদেশে এই বুককিপিংটা, ব্যবহারিক বুককিপিং, সেটা শেখার কোনো সুযোগ নেই। আমরা বইয়ে পড়েছি
যে জার্নাল ডেবিট হবে, ক্রেডিট হবে, হ্যাঁ, কিন্তু সেটা সত্যিকার অর্থেই একটা 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 কোম্পানি, একটা প্রতিষ্ঠান ডেইলি অপারেশন, ডেইলি বেসিস অপারেশনে কিভাবে অ্যাপ্লাই করে সেটা কিন্তু আমরা জানি না। সেই জানাটা খুবই জরুরি। সেটা হচ্ছে বুককিপিং ওয়ার্ল্ডে ঢোকার ফার্স্ট স্টেপ। আপনারা যারা আজকে এখানে 71 জন দেখতে পাচ্ছি, আমাদের কয়েকজনের কথা বাদ দিলে সম্ভবত 65 জন আজকে আপনারা জয়েন করেছেন এখানে, সম্ভবত 65 জন আপনারা আজকে জয়েন করেছেন। এই 65 জন আপনাদের অনেকেই আছে এখানে আপনারা মাস্টার্স করেছেন, অনেকেই আছেন আমি নিশ্চিত, কিন্তু এটাই রিয়েলিটি যে আপনাদের যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে যদি কালকেই একটা জব দেওয়া হয় কোনো কোম্পানিতে, একটা বেসিক এন্ট্রি লেভেলের জব অ্যাকাউন্টসে, আপনারা অপারেট করতে পারবেন না কারো হেল্প ছাড়া। কারণ আপনার যে ব্যবহার, তত্ত্বীয় যে জ্ঞান, যে থিওরিটিক্যাল যে নলেজ, সেটা ব্যবহারিক ক্ষেত্রে কোনো কাজে আসছে না, সেটা কোনো কাজে আসেনি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের বর্তমান চিত্র। আচ্ছা, তো যে কথা বলছিলাম, আপনি যদি গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস নিতে চান, আপনাকে এই জায়গা থেকে শুরু করতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমরা একটা কোর্স অপারেট করি, কুইকবুক এবং জেরনি ইন্টারন্যাশনাল বুককিপিং। আমরা এখানে অনেকেই আসেন যারা একটা ডেবিট নোট কোন কি জিনিস চিনেন না, একটা ক্রেডিট নোট কি জিনিস চিনেন না, ক্রেডিট নোট কেন ইস্যু করা হয়, কোন পর্যায়ে গিয়ে ক্রেডিট নোট ইস্যু করতে হয়, এটা সম্পর্কে আমাদের কোনো নলেজই নাই। ট্রায়াল ব্যালেন্স আইটেমগুলো কোত্থেকে আসে, এর ট্রানজ্যাকশন সাইকেলটা কি, সেটা নিয়ে আমাদের কোনো ধারণাই নাই। একটা জার্নাল ট্রানজ্যাকশন হয়, ট্রানজ্যাকশন থেকে জার্নাল হয়, জার্নাল থেকে লেজার হয়, ট্রায়াল ব্যালেন্স হয়, এটা আমরা বইয়ে পড়েছি, কিন্তু একটা ফাইন্যান্সিয়াল একটা কমার্শিয়াল অর্গানাইজেশনে এটা রিয়েল ইম্প্যাক্টটা কোথায়, রিয়েল ইফেক্টটা কিভাবে হয়, সেটা আমরা ভুলেই গেছি, আমরা দেখিনি কোনোদিন। এই তত্ত্বীয় জ্ঞান নিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশ করতে পারবেন না। আমাদের লাগবে ব্যবহারিক জ্ঞানটা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যবহারিক জ্ঞান তো নেওয়ার আমাদের দেশে কোনো সুযোগ নাই, কি করা যায়? হ্যাঁ, সেজন্য ফিনটেক একেবারে প্রথমবারের মতো একটা ট্রেনিং প্রোগ্রাম নিয়ে এসছে বাংলাদেশে। এটার নাম দিয়েছি আমরা অ্যাক্সেস টু বুককিপিং। অ্যাক্সেস টু বুককিপিং, এটা মূলত খুব ইয়াংদের জন্য, যারা আগে কখনো কোনোদিন বুককিপিং করেন নাই, কখনো কোনোদিন দেখেন নাই প্র্যাকটিক্যালি বুককিপিংটা করানো কিভাবে হয়। তাদেরকে বেসিক একটা ধারণা দেওয়া হবে 10টা ক্লাসের মাধ্যমে। তাদেরকে অ্যাক্সেস টু বুককিপিং এর একটা প্রাথমিক একটা পার্ট দেওয়া হবে। সবকিছু মিলিয়ে একটা প্রোগ্রাম এটা করা হয়েছে। 10টা ক্লাস হবে, প্রায় 20 ঘন্টার একটা প্রোগ্রাম। এবং এই ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা অভিজ্ঞ, তারা এই কোর্সটা পরিচালনা করবেন। ফিনটেক বিপিও আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানেই হবে। সম্ভবত শিবলি ভাই বা আমি, আমাদের এখানে আরেকজন আছেন ইসরাত, বা আরো কয়েকজন এক্সপার্ট আছেন, ওনারা হয়তো ক্লাস নেবেন। আমরা এটাকে ডিটেইল সিলেবাস কয়েকদিনের মধ্যেই পাবলিশ করব। এটা মূলত যাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো ধারণাই নেই যে কিভাবে কোন ডকুমেন্টটা কখন ইস্যু করা হয়, কি একটা ফার্মে কিভাবে চলে, তাদের জন্য এই প্রোগ্রামটা আমরা শুরু করতে যাব 7ই নভেম্বর। আচ্ছা, যেহেতু আমরা চেয়েছি বেশি সংখ্যক মানুষ এটাতে অ্যাটেন্ড করুক, বিশেষ করে তো বেশি সংখ্যক তরুণরা এটাতে অংশগ্রহণ করুক, আমরা সেটার ফি রেখেছি একেবারে একটা মিনিমাম একটা ফি, নগণ্য একটা ফি, আমরা বলবো একটু পর। আচ্ছা, এখন এই হলো আমাদের অ্যাক্সেস টু বুককিপিং প্রোগ্রামটা। এটা 10টা ক্লাস, সেটা তো বলেছি। আচ্ছা, এই হলো আমাদের ওভারঅল একটা স্ট্রাকচার। আমরা আজকে মূলত কথা বলেছি এই যে আপনারা আবার দেখেন বেসিক প্র্যাকটিক্যাল বুককিপিং নিয়ে। এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যারা এই প্রফেশনে আসতে চান, এই ইন্ডাস্ট্রিতে ইন করতে চান। আচ্ছা, এই হলো আমার পক্ষ থেকে আজকের মোটামুটি আইডিয়া।